সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর উপপাদ্য নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্লাস 10-এর উপপাদ্য। কোন চ্যাপ্টার থেকে আরম্ভ করব? চ্যাপ্টার 22, অর্থাৎ সব থেকে ইম্পর্টেন্ট হলো পিথাগোরাসের উপপাদ্য। মাধ্যমিক এবং টেস্টের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট পিথাগোরাসের উপপাদ্য থেকে কিন্তু আজকে আমরা স্টার্ট করব উপপাদ্যের যে জার্নি, সেই জার্নি। ঠিক আছে, ক্লাস 10-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি বা উপরে আই বাটনে ক্লিক করো। সমস্ত অঙ্ক পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি দিয়ে রেখেছি। তাহলে চলো আজকে আমরা একদম বেশি কথা বাড়াবো না, একদম প্রথমেই আমরা চলে যাব পিথাগোরাসের উপপাদ্যে। তো দেখো, আমরা পিথাগোরাসের উপপাদ্য তো স্টার্ট করব। তবে দেখো, উপপাদ্য স্টার্ট করবার আগে এই নামটা কিন্তু তোমরা আগে অনেকবার শুনেছো। মোটামুটি ক্লাস 9 থেকে আশা করি তোমরা শুনে আসছো যে পিথাগোরাসের উপপাদ্য কি। সেই উপপাদ্যটা সেটা হলো তোমরা সবাই কিন্তু জানো, কিন্তু প্রমাণ কিভাবে করতে হয় সেটা কিন্তু আজকে শিখবো। কি সেই উপপাদ্যটা পিথাগোরাসের? সেটা হলো কিন্তু অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। এটা তোমরা মোটামুটি সবাই জানো যে অতিভুজের স্কোয়ার, শর্টে আমি অতিভুজকে অ বলে লিখছি, হ্যাঁ। তারপরে সমান সমান কি জানি আমরা? লম্বর স্কোয়ার, লম্বকে ল বলে লিখছি আর ভূমিকে ভয় দীর্ঘ বলে লিখছি। এইটা হলো পিথাগোরাসের উপপাদ্য। মোটামুটি এই ব্যাপারটা আমরা সবাই জানি, কিন্তু এই জিনিসটা পিথাগোরাস কি করে মাথায় আনলো, কিভাবে তার মাথায় এলো এবং কিভাবে তার প্রমাণ, তো দেখো আমি একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছি। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখবে, এই যে পিথাগোরাসের উপপাদ্য, এই যে অতিভুজের স্কোয়ার, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, এইগুলো কিন্তু কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, কেবলমাত্র সমকোণী ত্রিভুজ। তাছাড়া অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এইটা প্রযোজ্য নয়। ঠিক আছে, তো একদিন আমি একটা গল্পের মাধ্যমে বলছি। একদিন পিথাগোরাস নিজের খাতাতে কি করলো? স্কেল দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকলো। কীরকম ধরনের সমকোণী ত্রিভুজ আঁকলো? দেখো, এইরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকলো। এরকম একটা সমকোণী ত্রিভুজ পিথাগোরাস কি করলো? নিজের খাতাতে আঁকলো। এবারে তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজের এই কোণটাকে কি বলা হয়? 90 ডিগ্রি। এই কোণটা হলো 90 ডিগ্রি, মানে সমকোণ। 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটা, দেখো এই তো 90 ডিগ্রি, ঠিক তার বিপরীত মানে কি? এই বাহুটা। এই বাহুটাকে কি বলা হয়? বলা হয় কিন্তু অতিভুজ। এটা তো তোমরা সবাই জানো। ঠিক আছে, অতিভুজ 90 ডিগ্রির বিপরীত বাহু, এই কথাটাকে কিন্তু একটু মাথায় রাখবে। অতিভুজ কাকে বলে? সমকোণ বা 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এই বাহুটাকে তোমরা সবাই জানো তো কি বলে? ভূমি বলে। এই বাহুটাকে কি বলা হয়? লম্ব বলা হয়। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজ একটা পিথাগোরাস আঁকলো। ঠিক আছে, কীরকম মাপের আঁকলো? স্কেল দিয়ে, এমনি স্বাভাবিক স্কেল দিয়ে এরকমভাবে খাতায় আঁকলো। তো অতিভুজের মাপটা নিল 5, ঠিক আছে। ভূমির মাপটা নিল 4 আর লম্বর মাপটা নিল 3। ঠিক আছে, এরকমভাবে মাপ নিয়ে কী করলো? সমকোণী ত্রিভুজকে এঁকে ফেললো। খুব ভালো কথা। আচ্ছা, আমি এই নামগুলোকে মুছে দিচ্ছি, তোমরা তো সবাই জানো। তো এরকম এঁকে ফেললো। আঁকবার পরে একটা কাজ করলো, যে বসে আছে কি করবে, কাজকর্ম নেই, একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলেছে, এবার কি করবে? সময় কাটছে না। আগেকার দিনে তো ফোন ছিল না, তখন ও না এমনি শুধু শুধু এরকমভাবে আঁকতে লাগলো। এগুলো কিন্তু আমি গল্পের মতো করে বলছি, সিরিয়াসলি কেউ নেবে না। ঠিক আছে, তখন কি করলো? এর ওপর না আবার স্কেল দিয়ে এরকমভাবে আঁকতে লাগছে। ঠিক আছে, এরকমভাবে স্কেল দিয়ে আবার আঁকতে লাগছে। কি আঁকতে থাকছে? বর্গক্ষেত্র আঁকতে থাকছে। ঠিক আছে, এরকমভাবে বর্গক্ষেত্র আঁকতে থাকছে। যদিও এটা বোর্ডের বাইরে চলে যাবে, তাই জন্য আমি একটু ছোটো করে দিচ্ছি এরকমভাবে। এরকম হুট করে কি মনে হলো একটু বর্গক্ষেত্র আঁকি, তো এরকম বর্গক্ষেত্র আঁকছে। ঠিক আছে, আমি ত্রিভুজটাকে একটু ছোটো করে দিই, তাহলে ঠিক ধরবে আর কি। ঠিক আছে, এরকমভাবে কি মনে হলো? একটু বর্গক্ষেত্র আঁকি, তো এরকমভাবে বর্গক্ষেত্র আঁকলো। এরকম একটা বর্গক্ষেত্রকে কি করলো? অতিভুজের ওপরে আঁকলো। অতিভুজের ওপরে একটা বর্গক্ষেত্র আঁকলো। খুব ভালো কথা। তারপরে কি মনে হলো? এই ভূমির ওপর, এই যে ভূমির লাইনটা দেখছো, ভূমির লাইনের ওপর একটা বর্গক্ষেত্র আঁকতে ইচ্ছে হলো, তো আঁকলো। এরকমভাবে একটা ভূমির লাইনের ওপর কি করলো? একটা বর্গক্ষেত্র আঁকলো। ভালো কথা। এমনি ওর মনে হচ্ছে, ইচ্ছে হচ্ছে, এঁকে দিচ্ছে। ঠিক আছে, ভূমির লাইনের ওপর একটা এরকমভাবে বর্গক্ষেত্র আঁকলো। ঠিক আছে, এরকমভাবে একটা বর্গক্ষেত্র আঁকলো। তারপর মনে হচ্ছে চলো লম্বর উপর দিয়ে একটা বর্গক্ষেত্র আঁকি। লম্বর উপর দিয়ে একটা কি করলো? এরকম বর্গক্ষেত্র আঁকলো। আচ্ছা, ভূমির মাপটা ছিল 4। ঠিক আছে, তাহলে দেখলে কীরকম করলো? অতিভুজের ওপরে একটা বর্গক্ষেত্র আঁকলো, ভূমির ওপরে একটা বর্গক্ষেত্র আঁকলো আর লম্বর ওপরে একটা বর্গক্ষেত্র আঁকলো।
তারপরে ইচ্ছে হলো এই বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফল বের করবে, ঠিক আছে। তাহলে বলো তো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, তোমরাই আমাকে বলো। এই বাহুটার দৈর্ঘ্য হলো 5, তাহলে বলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি করে বের করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র হলো কিন্তু বাহুর স্কোয়ার, ঠিক আছে, বাহুর স্কোয়ার করলেই হয়ে যায়। তাহলে এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত তোমরাই আমাকে বলো। এই বর্গক্ষেত্রটা এই যেটা অতিভুজের ওপর রয়েছে তার দেখো এই বাহুটার দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্যও 5, এইটাও 5, ঠিক আছে, এইটাও 5, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে, 5-এর স্কোয়ার, অর্থাৎ কত হবে, 25। বোঝা গেল। তারপরে ইচ্ছে হলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করবে। তাহলে এই বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য কত, 4, এই বাহুটার দৈর্ঘ্য 4, এই বাহুটার দৈর্ঘ্য 4, এই বাহুটার দৈর্ঘ্য 4। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে, হবে 4-এর স্কোয়ার করব, 4-এর স্কোয়ার করলে কত হবে, হবে 16। তারপরে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে চাইলেও তাহলে কি হবে, এই বাহুটার দৈর্ঘ্য কত, 3, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য 3, এই বাহুটার দৈর্ঘ্য 3, সব বাহুর দৈর্ঘ্য 3, তাহলে কি করবে, 3-এর স্কোয়ার করলো, করে কত পেলো, 9 পেলো। এইবারে ও একটা জিনিস লক্ষ্য করলো, কি লক্ষ্য করলো, দেখো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি যোগ করা যায় তাহলে পেয়ে যাচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা। বোঝা গেল কি বললাম, এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যোগ করে পাওয়া যাচ্ছে দেখো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা, তাই না। তখন পিথাগোরাস এই উপপাদ্যটার সৃষ্টি করলো। কি উপপাদ্যের সৃষ্টি করলো, খুব ভালো করে দেখো। তখন ও কি করলো, সঙ্গে সঙ্গে ও যেই রিসার্চটা করছিল সঙ্গে সঙ্গে ও খাতায় লিপিবদ্ধ করে নিল, লিখে নিল। কি লিখে নিল, বলল যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, আবারও বলছি খুব ভালো করে মনে রাখবে, অতিভুজ, এইটা তো অতিভুজ আমাদের, এই দেখো এই যে এইটা হলো অতিভুজ। তাহলে এই অতিভুজের ওপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা, এই যে অঙ্কিত বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল যা হবে, অপর দুটো বাহু, এই যে অপর দুটো বাহু মানে এই যে লম্ব আর ভূমি, অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটো মিলিয়ে এইটা হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। দেখো অপর দুটো বাহুর ওপর অঙ্কিত যে বর্গক্ষেত্রগুলো তাদের যে ক্ষেত্রফল 9 আর 16 তাদের সমষ্টির সমান হচ্ছে, তাই না। তাহলে এইটা কিন্তু প্রথমেই আমাদেরকে একটু লিখে নিতে হবে, যেটা পিথাগোরাস এই জিনিসটা আবিষ্কারের পর প্রথম খাতায় লিখলো। সেটা সে কি লিখেছিল, লিখলো কিন্তু খুব ভালো করে দেখো, সেটা হলো আমরা যেটাকে বলি পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। তো এরকমভাবে সে লিখেছিল পিথাগোরাসের উপপাদ্য, আমরা এইভাবে লিখবো, পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য। কি লেখা রয়েছে সেই উপপাদ্যতে, পিথাগোরাস নিজের উপপাদ্যতে যেটা লিখেছিল, তোমাদের কিন্তু পরীক্ষায় বলে দেবে পিথাগোরাসের উপপাদ্যটি লেখো, আর কিন্তু কিছু বলবে না। তো তোমাদেরকে প্রথমে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য লিখে এরকমভাবে একটা হেডিং করতে হবে, তারপরে যেটা লিখতে হবে সেটা হলো ত্রিভুজটা কীরকম ধরনের দেখতে, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এইভাবে লিখবো, যে কোনো কি লিখবো, সমকোণী, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের, অপর দুটো বাহু মানে এই যে লম্ব আর ভূমির ওপর যে বর্গক্ষেত্র দুটো আঁকা হয়েছে, অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের, অপর দুটো বাহুর ওপর যে বর্গক্ষেত্রগুলো অঙ্কন করা হয়েছে, অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের অপর দুটো
অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি লিখব, ক্ষেত্রফলের সমষ্টির সমান, সমষ্টির সমান। ঠিক আছে, তার মানে ছোট যে দুটো বর্গক্ষেত্র তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে এই একা, এ একা হবে সমষ্টির সমান। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এইটা পিথাগোরাস কি করলো, উপলব্ধি করলো। তাহলে এত দূর ক্লিয়ার হলো। এইবারে এই যে নাম্বারগুলোকে আমি ধরে নিয়েছি, এই নাম্বারগুলোকে আমি যদি সব মুছে দিই, নাম্বারগুলো তো সব আন্দাজে ধরে দিয়েছি তাই না, এরকমভাবে তো নাম্বার দেওয়া উচিত নয়। এই যে সংখ্যাগুলো আমি ধরে নিয়েছি, তাহলে আমি সংখ্যাগুলোকে মুছে দিচ্ছি। এবারে এর জায়গায় আমি নাম দিচ্ছি। তাহলে আমি যদি এখানে এরকমভাবে নাম দিই, ত্রিভুজটার এই জায়গাটাতে নাম দিলাম এ, ঠিক আছে, এই জায়গাটাতে নাম দিলাম বি, আর এই বিন্দুটার আমি নাম দিলাম কি সি। ঠিক আছে, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, এই বর্গক্ষেত্রের যে বাহু তার স্কোয়ার করতে হবে। তাই তো এই বর্গক্ষেত্রের বাহু নাম কি এসি, তার মানে কি হচ্ছে এসির স্কোয়ার, এই বর্গক্ষেত্রের তাহলে ক্ষেত্রফল কি হবে এসির স্কোয়ার, তাই না, এসির স্কোয়ার। এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল কি হবে, এই বর্গক্ষেত্রের একটা বাহু হলো বিসি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো কি বিসি স্কোয়ার। আবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এই বর্গক্ষেত্রের এক একটা বাহু হলো এবি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো কি এবি স্কোয়ার। তার মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা, তাই তো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। ঠিক আছে, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এবি স্কোয়ার হবে, আবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বিসি স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা ছবিটাকে কিভাবে আঁকবো, দেখো ছবিটাকে আমরা এইভাবে আঁকবো। আমরা কিন্তু ছবিকে সমকোণী ত্রিভুজই আঁকবো, কিন্তু সমকোণী ত্রিভুজকে আমরা এবার একটু অন্যরকমভাবে আঁকবো। কীভাবে আঁকবো দেখো খুব ভালো করে, আমরা না এইভাবে আঁকবো। আচ্ছা তাহলে দেখো সমকোণী ত্রিভুজটাকে আমরা কিভাবে আঁকবো, এইভাবে আঁকবো। দেখো এই তো, এইভাবে আঁকবো। এর মাথায় আমি দেখো নাম দেব এ, এইখানে নাম দেব বি, আর এই বিন্দুটার আমি নাম দেব সি বলে। আচ্ছা এখানে কোন কোণটা সমকোণ, এই কোণটা হলো কিন্তু সমকোণ, এই যে এই কোণটা এ কোণটা হলো কিন্তু সমকোণ, মানে 90 ডিগ্রি। আর তোমাদেরকে আমি বলেছিলাম 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটা হবে অতিভুজ। তাহলে দেখো 90 ডিগ্রি, তার বিপরীত বাহুকে বিসি, তার মানে এই বিসি বাহুটা হলো কি, হলো কিন্তু অতিভুজ। মনে রাখবে বিসি বাহুটা হলো অতিভুজ। আর লম্ব তুমি এটাকেও ধরে নিতে পারো বা এটাকেও ধরে নিতে পারো, যেটা ইচ্ছা, শুধু মনে রাখবে এই বিসি বাহুটা হলো কি অতিভুজ। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এবারে আমরা তাহলে যতটুকুনি আঁকলাম ঠিক ততটুকুনিকে আমরা কি করব, এবারে লিখব, ঠিক ততটুকুনিকে লিখব। তাহলে দেখো আমরা এখানে পরের যে পয়েন্ট করব তার নাম দেব কি প্রদত্ত। প্রদত্ত কথার মানে কি, যেটা দেওয়া আছে। তাহলে দেখো আমি এখানে পরের পয়েন্ট করছি কি প্রদত্ত বলে। ঠিক আছে, প্রদত্ত, প্রদত্ত কথার মানে কি, যেটা দেওয়া আছে। তাহলে দেওয়া রয়েছে ঠিক এইটুকুনি, কি দেওয়া রয়েছে, যে এবিসি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, এইটুকুনি দেওয়া রয়েছে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। আর কোন কোনটা সমকোণ তোমরাই আমাকে বলো, কোন কোনটা সমকোণ, আমি বললাম এ কোনটা। ঠিক আছে, তাহলে যার কোণ এ, যার আমি এখানে এরকমভাবে লিখছি, হ্যাঁ, কোণ এ ইজুকাল টু কত 90 ডিগ্রি, মানে কি সমকোণ। বুঝতে পারলে? তাহলে এই হয়ে গেল কি প্রদত্ত। প্রদত্ত মানে কি, যেটা দেওয়া রয়েছে। তাহলে এইটুকুনি দেওয়া রয়েছে, আমি এইটুকুনি লিখলাম। প্রদত্তর পরের যে পয়েন্ট করতে হয় সেটা হলো কি আমাদের প্রমাণ করতে হবে, কি আমাদের প্রমাণ করতে হবে, বা এটাকে আমরা প্রামাণ্য বলে থাকি। প্রামাণ্য মানে যেটা আমাদের কি প্রমাণ করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, খুব ভালো করে দেখো। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো অতিভুজের স্কোয়ার। কি প্রমাণ করতে হবে, অতিভুজের স্কোয়ার। অতিভুজ কোনটা, এইটা যদি 90 হয় ঠিক তার বিপরীত বাহু, এইটা হলো অতিভুজ, মানে কি বিসি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি বিসির স্কোয়ার সমান সমান কি হবে, এই বাহুটার স্কোয়ার প্লাস এই বাহুটার স্কোয়ার, তাই না। তাহলে এদের মধ্যে হয় এটা লম্ব বা ভূমিও হতে পারে, আর এটা লম্ব বা এটাও ভূমি হতে পারে, যে কোনো একটা। ঠিক আছে, তাহলে এবি স্কোয়ার প্লাস কি হবে এসির স্কোয়ার, এইটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের প্রামাণ্য। এরপরে নেক্সট পয়েন্ট যেটা আমরা করব সেটাকে আমরা বলি কিন্তু অঙ্কন। অঙ্কন মানে কি, আমাদেরকে যেটা আঁকতে হবে।
ঠিক আছে, আমাদেরকে যেটা আঁকতে হবে তাকে আমরা কি বলি, অঙ্কন। ঠিক আছে, আচ্ছা কি অঙ্কন করব, দেখো আমরা না এইটুকুনি অঙ্কন করব। কি অঙ্কন করব, এই দেখো এই একটা লাইন অঙ্কন করলাম। এই যে লাইনটা অঙ্কন করলাম, এইখানে আমি যে বিন্দুতে ছেদ করলো তার আমি নাম দিচ্ছি ডি বলে। ঠিক আছে, ডি বলে নাম দিলাম। তাহলে আমি কি করলাম, এ বিন্দু থেকে, এ বিন্দুটার একটা নাম আছে, দেখো এখানে যেহেতু একটা সমকোণ রয়েছে তাই জন্য এই এ বিন্দুটাকে আমরা কি বলবো, সমকৌণিক বিন্দু। ঠিক আছে, মনে থাকবে এ বিন্দুটাকে আমি কি বলবো, সমকৌণিক বিন্দু। তাহলে সমকৌণিক বিন্দু এ থেকে, ঠিক আমি দেখো কি করলাম, তাহলে লিখবো সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু এ থেকে, এ থেকে আমরা কি করলাম, এই যে অতিভুজটা ছিল না, অতিভুজটা ছিল, অর্থাৎ অতিভুজ বিসি, অতিভুজের নাম ছিল বিসি, বাহুর ওপর, বাহুর ওপর আমরা কি করলাম বলো, বিসি বাহুর ওপর একটা লম্বা দাগ কাটলাম। তাহলে বিসি বাহুর ওপর একটা লম্বা দাগ কাটলাম এবং লম্বা দাগের নামটা কি দেখো, এডি। তাহলে বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এডি লম্ব অঙ্কন করলাম, অঙ্কন করলাম। ঠিক আছে, একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে যে লম্বটা অঙ্কন করলাম সেটাই বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করলো, দেখো ডি বিন্দুতে ছেদ করলো, তাই না? তাহলে অঙ্কন করলাম যা বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করলো, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, ডি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, বুঝতে পারলে তো? তাহলে আমাদের তিনটে পয়েন্ট কি কি হলো, প্রদত্ত, প্রামাণ্য আর অঙ্কন। এবারে লাস্ট যে পয়েন্টটা, যেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো কি আমাদের প্রমাণ। ঠিক আছে, তাহলে চলো আমি এখানে লিখবো কি, প্রমাণ বলে। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো আমরা প্রমাণ লিখবো। তাহলে দেখো প্রমাণটা লিখবার আগে তোমরা আরেকবার ছবিটা দেখে নাও। তাহলে ছবিটায় তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে না এবিসি, এই যে এবিসি তার এই যে বিসি অতিভুজ তার ওপর একটা লম্বালম্বি দাগ রয়েছে যার নাম হলো এডি। তাহলে আমি যে কথাটাই মুখে বললাম সেটাকেই এখানে লিখবো। কি লিখবো আমরা তাহলে, তাহলে লিখবো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কি লিখবো আমরা, সমকোণী ত্রিভুজ এবিসি এর, এবিসি এর কি হয়েছে, সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজটার নাম কি, বিসি। তাহলে অতিভুজ বিসির ওপর, অতিভুজ বিসি এর ওপর, ওপর লম্বটার নাম কি, ওপর লম্বটার নাম দেখো এডি, এডি হলো একটা লম্বালম্বি দাগ কাটা হয়েছে, এডি লম্ব। তাহলে আমরা এইভাবে লিখবো, বোঝা গেল তো? এইবারে আমরা কি করব, এইবারে খুব ভালো করে বুঝবে, কিন্তু এইবারে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে, কারণ এইবারেই হলো কিন্তু আসল খেলা। কি খেলাটা, খুব ভালো করে কিন্তু দেখো। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে বলো তো কতগুলো ত্রিভুজ আছে, তোমরা যদি খুব ভালো করে দেখো এই ছবিতে টোটাল কিন্তু তিনটে ত্রিভুজ আছে, তিনটে। কি করে তিনটে, দেখো এখানে প্রথমে একটা ছোট্ট ত্রিভুজ রয়েছে যার নাম দেখো এ বি ডি, দেখতে পেয়েছো একটা ছোট ত্রিভুজ রয়েছে। তার থেকে একটু বড় আরেকটা ত্রিভুজ রয়েছে যার নাম হলো কিন্তু এ ডি সি, দেখতে পেয়েছো তো এ ডি সি, এই একটা ত্রিভুজ রয়েছে, দুটো ত্রিভুজ। আরেকটা হলো এদের দুজনকে মিলিয়ে একটা বড় ত্রিভুজ রয়েছে যার নাম হলো এ বি, আর কি দেখো এ বি সি। তাহলে কটা ত্রিভুজ রয়েছে, তিনটে। একটা হলো ছোট ত্রিভুজ, এটা হলো ছোট, এটা হলো মেজো ত্রিভুজ, মেজো। আর সব থেকে বড় ত্রিভুজ হলো কি, এই যে এবিসি, এটা হলো বড় ত্রিভুজ। তাহলে টোটাল তিনটে ত্রিভুজ রয়েছে। এইবারে আমরা কি লিখব প্রমাণে, আমরা লিখব যে এই ত্রিভুজটা যে সব থেকে ছোট ত্রিভুজ, যার নাম কি, ছোট ত্রিভুজের নাম হলো ত্রিভুজ, ছোট ত্রিভুজের নাম কি বলো, এ বি ডি। ও আরেকটা ত্রিভুজের সব থেকে বড় ত্রিভুজটার নাম, বড় ত্রিভুজটার নাম হলো এ এ বি সি। পুরো এই যে বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ দুটি, আমি এখানে লিখছি কি দেখো, ত্রিভুজ দুটি সদৃশ্য। এই কথাটা কেন লিখলাম আমি বলছি তোমাদেরকে,
সদৃশ্য। সদৃশ্য মানে কি? একই দেখতে। তাহলে কোন দুটো ত্রিভুজ একই দেখতে আমি বললাম? এই যে এই সব থেকে ছোট ত্রিভুজটা আর হলো এই বড় ত্রিভুজটা। এই বড় ত্রিভুজটা মানে হলো এই যে এইটা। এবারে তোমরা আমাকে প্রশ্ন করবে কি করে একই দেখতে হয়, কারণ এই ত্রিভুজটা বড় ত্রিভুজ, এটা কত বড় দেখতে, আর এই ত্রিভুজটা এই যে এ বি ডি কত ছোট দেখতে, এটা কি করে সদৃশ্য হয়? সদৃশ্য হওয়ার নিয়ম কিন্তু এই রকম নয় যে তাদেরকে একই রকম চেহারা হতে হবে, এর চেহারাটা ছোট ছোট আর এবিসি ত্রিভুজের চেহারাটা কত বড়, এরকম ব্যাপার নয়। যেমন দেখবে দুটো মানুষের মুখ একই দেখতে, কিন্তু একজনের বয়স 5 বছর, একজনের বয়স 20 বছর। যার বয়স 20 বছর তার অবশ্যই চেহারা বড় হবে, যার বয়স 5 বছর তার চেহারাটা একটু ছোট হবে। কিন্তু দেখতে তো দুজনকেই একই, এরকম তো হতেই পারে। এখানেও ঠিক তেমনই, দেখতে ছোট, হাইটটা ছোট, চেহারায় ছোট, কিন্তু দেখতে এরা একই। কেন আমি বলছি এগুলো দেখতে একই? তার কারণ হলো এই যে ত্রিভুজটা না, এই যে দেখো এ বি ডি মানে এই যে ছোট ত্রিভুজটা, তার দেখো এই কোণটা হলো কত? 90 ডিগ্রি, তাই তো? আর যে পুরো যে বড় ত্রিভুজটা, আমি যদি বড় ত্রিভুজটাকে একবার এখানে এরকমভাবে আঁকি, এই তো বড় ত্রিভুজটাকে এরকম দেখতে ছিল, বড় ত্রিভুজটার আমি তোমাদেরকে বলেছিলাম এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের এখানেও দেখো একটা 90 ডিগ্রি কোণ, আবার দেখো ছোট ত্রিভুজটারও দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ, তাহলে একই দেখতে হলো না? তাছাড়া সদৃশ্যতার নিয়মেই লিখে দেওয়া রয়েছে যদি এইভাবেই কোনো লম্ব এরকমভাবে টানা হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ত্রিভুজ আর পুরো এই বড় ত্রিভুজটা সদৃশ্য হবে যদি মাঝখান থেকে এরকম লম্ব টানা থাকে। সেটা কিন্তু সদৃশ্যতার চ্যাপ্টারেই উপপাদ্যতে প্রমাণ করা রয়েছে। সেই উপপাদ্যের প্রমাণের ভিত্তিতেই কিন্তু আমি বললাম যে এই দুটো ত্রিভুজ হলো কি একই দেখতে। ঠিক আছে, এইবারে দেখো খুব ভালো করে এই জায়গাটা দেখবে, জাস্ট এই জায়গাটা, আর কিচ্ছু না। এই জায়গাটা যে বুঝে যাবে তাহলেই কেল্লা ফতে একদম। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে, আমি দেখো স্টার মেরে বলছি। সেইটা হলো দেখো এই তো দুটো ত্রিভুজ, এইটা হলো কি ত্রিভুজ? দেখো এইটা হলো আমাদের সবচেয়ে ছোট ত্রিভুজ, এটা হলো সব থেকে ছোট, আর এটা হলো কি সব থেকে বড় ত্রিভুজ। এবারে দেখো আমরা কি করব, ছোট ত্রিভুজের এরকম আমরা দাগ কাটবো, ছোট ত্রিভুজের ওপরে লিখবো ছোট বাহু, নিচে লিখবো বড় বাহু। তাহলে দেখো ছোট যে ত্রিভুজটা এটা তো ছোট ত্রিভুজ এবিডি, এর ছোট বাহু কোনটা? ওপরে আমি কি লিখবো বললাম? ছোট। ওপরে আমি লিখবো ছোট, নিচে আমি কি লিখবো? বড়, মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো ওপরে ছোট বাহুটা কি লিখবো? ছোট বাহু কোনটা তোমরা বলো তো? এই যে ত্রিভুজটা রয়েছে না, এই যে এ বি ডি, এর ছোট বাহু কোনটা? ছোট বাহু দেখো বিডিটা, দেখেই বোঝা যাচ্ছে বিডি হলো একটু ছোট মাপের দেখতে। তাহলে এই ছোট বাহুটাকে আমি উপরে রাখবো বিডি, আর নিচে রাখবো কি বড় বাহুটা। বড় বাহু কোনটা? বড় বাহু মানে হলো অতিভুজ। দেখো 90 ডিগ্রি, তার বিপরীত বাহু হলো এইটা, বিপরীত বাহু। 90 ডিগ্রির বিপরীত বাহু হলো কি? অতিভুজ, তাই না? অতিভুজ হলো সবচেয়ে বড় বাহু হয়। তাহলে দেখো অতিভুজ তো সবচেয়ে বড় বাহু হয়, তাহলে সবচেয়ে বড় বাহু হলো কি? এবি। তাহলে দেখো আমি ওপরে কি করলাম, খুব ভালো করে দেখবে, আমি কি করলাম, ওপরে লিখলাম কোন বাহুটা? ছোট বাহুটা, নিচে লিখলাম বড় বাহুটা। এটা আমি কোন ত্রিভুজের করলাম? দেখো এবিডি, এবিডি মানে ছোট ত্রিভুজ। এইবারে আমরা কি করব, দুটোই যেহেতু সদৃশ্য তাহলে এইগুলো সমান হবে, সদৃশ্য মানে একই দেখতে। এবারে দেখো এবিসি, এবিসিরও ঠিক তাই করবো, ওপরে লিখবো কি? ছোট বাহুটা। এবিসি মানে হলো এই পুরো, ভালো করে দেখবে, এই যে এ বি আর এই দেখো সি, এবিসি। এই ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু কোনটা তোমরাই দেখে বলো? দেখো দেখেই বোঝা যাচ্ছে সব থেকে ছোট বাহু হলো এবিটা, তাই না? এবিটা হলো সব থেকে ছোট বাহু। তাহলে আমরা কি করব, ওপরে কি লিখবো? লিখবো কিন্তু এবি, নিচে লিখবো বড় বাহুটা। দেখেই বোঝা যাচ্ছে এইটা যদি 90 হয়, ঠিক তার বিপরীত বাহুটা তো অতিভুজ, আর অতিভুজ হলো সবচেয়ে বড়। অতিভুজ হলো কি? সবচেয়ে বড়, তার মানে বিসি বাহুটা হলো সবচেয়ে কিন্তু বড়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। কীরকম কোনাকুনি গুণ করবো? এই যে দেখো এবি আর এবিকে গুণ করি, তাহলে কি হবে? আমি পাশে করছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে। হ্যাঁ, এবি আর এবিকে গুণ করলে কি হবে? এবির মাথাতে হবে স্কোয়ার। ঠিক আছে, আর দেখো এই যে বিডি আর বিসিকে গুণ করলে কি হবে? হবে কিন্তু বিডি ইন্টু বিসি, বিডি বিসি। ঠিক আছে, এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম, কোন দুটো ত্রিভুজকে নিলাম? সব থেকে ছোট আর সব থেকে বড়, বোঝা গেল? আরেকটা কাজ আমরা করব, এবার ওপরে তো জায়গা নেই, তাই জন্য আমি ওপরের অংশটাকে একটু মুছে দিয়ে করছি। ঠিক আছে, ওপরে যেহেতু জায়গা নেই, ওপরের অংশটাকে আমি একটু মুছে দিচ্ছি। দেখো এখানে আমি কি করেছিলাম, সব থেকে ছোট আর সব থেকে বড়টাকে নিয়েছিলাম। এইবারে আমরা কি নেব? এইবারে নেব
সবচেয়ে বড়টা তো নেবই, এটা সব জায়গায় কমন থাকবে। এবারে আর সব থেকে ছোটোটা নেব না, এবারে আমরা মেজো ত্রিভুজটাকে নেব। মেজো, মেজো মানে কোনটা? এই যে এ ডি সি, দেখতে পাচ্ছ এ ডি সি, এই ত্রিভুজটাকে নেব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? ত্রিভুজ এ ডি সি, ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ, আর একটা বড় ত্রিভুজটার নাম কি? বড় ত্রিভুজের নাম হলো কিন্তু এবিসি। এবিসি হলো, ঠিক আছে, দুটি সদৃশ্য, ত্রিভুজ দুটি সদৃশ্য, ত্রিভুজ দুটি সদৃশ্য। কেন বললাম সদৃশ্য? সদৃশ্য কেন বললাম? কেন দুজনকে একই দেখতে? বড় ত্রিভুজটাকে তো দেখতে বড়, এই ত্রিভুজটা তো অনেক বড় দেখতে, এই যে টোটাল যে পুরো বড় ত্রিভুজটা এ বি সি, এটা তো বড়। আর মেজো ত্রিভুজটা দেখো এই যে এ ডি সি, এটা তো একটু হলেও ছোট। তাহলে কেন একই দেখতে? তার কারণ হলো এই বড় ত্রিভুজের এই কোণটা হলো 90°, যেটাকে আমি তোমাদেরকে এখানে বলেছিলাম 90° একটা কোণ আছে বড় ত্রিভুজে। মেজো ত্রিভুজেও দেখো একটা 90° কোণ রয়েছে, তাই না? তাহলে দুটোতেই মিলটা রয়েছে। তাছাড়া আমাদের সদৃশ্যতার চ্যাপ্টারে বলে দেওয়াই রয়েছে, যদি এরকম যদি একটা কোনো লম্ব কাটা হয় তাহলেও কিন্তু এই ত্রিভুজটা মানে মেজো ত্রিভুজ আর বড় ত্রিভুজ হবে কিন্তু একই দেখতে। এটা যেহেতু ওইখানকার একটা উপপাদ্যতে লেখা রয়েছে, তার ভিত্তিতেই কিন্তু আমি এই কথাটা লিখেছি। ঠিক আছে, সেখানে কি বলে দেওয়া রয়েছে? ছোট ত্রিভুজ আর টোটাল বড় ত্রিভুজ একই দেখতে হবে। আবার এই মেজো ত্রিভুজ আর টোটাল এই যে বড় ত্রিভুজ তাকেও কিন্তু একই দেখতে হবে। তার ভিত্তিতেই আমি এই কথাটা লিখেছি। বোঝা গেল? এইবারে আমরা কি করব দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। এখানে দেখো এই ত্রিভুজটা ছিল ছোট, তাই জন্য আমি দেখো উপরে কি লিখেছিলাম? এই ত্রিভুজের ছোট বাহু, এই ত্রিভুজের ছোট বাহু। আচ্ছা, এইখানে যে ত্রিভুজটা রয়েছে এডিসি, এটা হলো মেজো ত্রিভুজ। তাহলে এখানে আমরা কি লিখব? দাগ কেটে উপরে লিখব মেজো বাহু। ঠিক আছে, উপরে আমরা কি লিখব? মেজো, আমি দেখো লিখেই রাখছি মেজো, মেজো বাহু, আর নিচে লিখব বড় বাহু। ঠিক আছে, এবারে দেখো এডিসি ত্রিভুজটা যেহেতু মেজো তাই জন্য উপরে মেজো বাহু। এবিডি ত্রিভুজটাই প্রথমে ত্রিভুজটা যেহেতু ছোট ছিল তাই জন্য উপরে ছোট, উপরে ছোট। মেজো ত্রিভুজ তাহলে উপরে মেজো, মনে রাখবে এরকমভাবে। এবারে তোমরাই আমাকে বলো, এই যে ত্রিভুজটা মেজো যে ত্রিভুজটা রয়েছে না, মেজো ত্রিভুজের মেজো বাহু কোনটা? মেজো ত্রিভুজ মানে হলো এই যে এ ডি সি, এই এডিসি এর মেজো বাহু কোনটা? মেজো বাহু কোনটা? দেখো এই তো 90°, এই 90°-র বিপরীত বাহু এটা অতিভুজ, এটা হলো সবচেয়ে বড়। ঠিক আছে, বড় বাহুটাকে তো নিচে লিখতে হবে, বলে দেওয়াই রয়েছে, আমি আগে লিখে নিই। কি লিখবো? এসি। আর উপরে আমরা কি লিখবো? উপরে লিখবো মেজো বাহুটা। মেজো বাহু হলো খুব ভালো করে দেখো, মেজো বাহু দেখেই বোঝা যাচ্ছে, এই দেখো এডি আর ডিসি, তার মধ্যে দেখেই মনে হচ্ছে ডিসি হলো মেজো আর সবচেয়ে ছোট হলো এডি। তাহলে মেজোটাকে নেব, অর্থাৎ কাকে নেব? ডিসিকে নেব। ঠিক আছে, তাহলে চলো আমরা উপরে কি লিখবো? লিখবো কিন্তু ডিসি। ঠিক আছে, আবার একইভাবে দেখো এবারে আমরা এই যে এইটা করব এবিসি। এবিসি এর মেজো বাহু কোনটা? এবিসি এর মেজো বাহু হলো, খুব ভালো করে দেখবে, এবিসি মানে হলো পুরোই বড় ত্রিভুজটা, হ্যাঁ, তার মেজো বাহু কোনটা? তার সব থেকে বড় বাহু তো হলো বিসি, বড় বাহুটাকে আমি আগে লিখে ফেলি নিচে, বিসি। আর মেজো বাহু কোনটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো এই বাহুটার থেকে এই এসি বাহুটা কিন্তু একটু বড়, তার মানে এটা মেজো আর এটা হলো ছোট। ঠিক আছে, এসি বাহুটা হলো কি? এসি বাহুটা হলো মেজো। তাহলে আশা করি বুঝতে পারলে, মেজো ত্রিভুজ বলে উপরে সব মেজো থাকবে। ঠিক আছে, ছোট ত্রিভুজ দিয়ে শুরু হয়েছে তাই জন্য ওপরে এই ওপরগুলোতে সব কি থাকবে? ওপরগুলোতে সব ছোট থাকবে। ক্লিয়ার? চলো এবারে আমরা কি করব? কোনাকুনি গুণ করি। চলো, এই যে দেখো এসি আর এসি গুণ করলে কি হবে? হবে কিন্তু এসির স্কোয়ার। আবার দেখো খুব ভালো করে দেখো, এই যে বিসি আর ডিসি গুণ করলে কি হবে? বিসি ইন্টু ডিসি। বুঝতে পারলে? তাহলে এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এই হলো 1 নম্বর সমীকরণ, এই হলো 2 নম্বর সমীকরণ। এবারে এই দুটোকে আমরা কি করব? যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে প্রমাণ। তাহলে চলো আমরা এখানে কি লিখব? লিখব আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। সমীকরণ কি লিখব? সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। ঠিক আছে, চলো এবারে আমরা কি করব? যোগ করব।
তাহলে দেখি যোগ করলে কি হয়। 1 নম্বর সমীকরণটায় দেখো কি লেখা রয়েছে, 1 নম্বর সমীকরণের দেখো একদম প্রথমেই দেখো লেখা রয়েছে, 1 নম্বর সমীকরণের প্রথমে কি রয়েছে, এবি স্কোয়ার। চলো লিখবো এবি স্কোয়ার, তার সঙ্গে আমি যোগ করব 2 নম্বর সমীকরণের দেখো প্রথমে কি লেখা রয়েছে, এসি স্কোয়ার। তাহলে আমি চলো এখানে লিখবো কি এসি স্কোয়ার। তাহলে দুটো সমীকরণেরই আমি কি করলাম, প্রথমটাকে যোগ করলাম। আচ্ছা এবার দেখো 1 নম্বর সমীকরণের এই দেখো এখানে কি লেখা রয়েছে, বিডি ইন্টু বিসি, তার সঙ্গে আমি এবার কাকে যোগ করব, 2 নম্বর সমীকরণের দেখো এই যে দেখো সেকেন্ডে কি লেখা রয়েছে, বিসি ইন্টু কি করব, ডিসি। বুঝতে পারলে তো? চলো আবার আমি এই অংশটাকে মুছে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে। তাহলে দেখো এখানে এবারে কি রয়েছে, দেখো রয়েছে কিন্তু এবারে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ঠিক আছে, এসি স্কোয়ার। আচ্ছা এবারে দেখো এইখান থেকে কমন কি যাবে, দেখো এখানেও দেখো বিসি এখানেও বিসি, তাহলে আমি কমন কি নেব, বিসি। তাহলে এখান থেকে যদি বিসি কমন যায় পড়ে থাকবে কি, পড়ে থাকবে বিডি। এখান থেকে যদি বিসি কমন যায় পড়ে থাকবে কি, ডিসি। বুঝতে পারলে? নেক্সট দেখো কি করব, আবার লিখবো এবি স্কোয়ার, দেখে দেখে টুকবো, এবি স্কোয়ার এসি স্কোয়ার, দেখে দেখে টুকবো, বিসি দেখে দেখে টুকবো। তাহলে এই জায়গাটা খুব ভালো করে দেখো, এখানে কি লেখা রয়েছে, বিডি প্লাস ডিসি। এই দেখো এই হলো বিডি, দেখতে পাচ্ছ তো, এই দেখো এই হলো বিডি প্লাস এই দেখো ডি থেকে সি। তাহলে বিডি প্লাস ডিসি মানে কি, বিডি আর ডিসি মিলিয়ে কি হয়, বিসি, তাই না? তাহলে আমি এই টোটালটাকে কি বলে লিখবো, লিখবো কিন্তু বিসি। তাহলে এবারে আমরা কি পাচ্ছি, এবারে আমরা পাচ্ছি কিন্তু খুব ভালো করে দেখবে, আবার দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে দেখো বিসি আর বিসি গুণ করলে কি হবে, বিসি তার মাথাতে স্কোয়ার। এটাই তো প্রমাণ করতে বলেছিল, দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল, অতিভুজের স্কোয়ার। অতিভুজ মানে কোনটা, এই দেখো আমি যদি ত্রিভুজটাকে আবার আঁকি, তাহলে দেখো এই তো অতিভুজ, এই দেখো এই হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে কি প্রমাণ করতে বলেছিল, 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, অতিভুজের স্কোয়ার মানে কি, অতিভুজ মানে হলো এই দেখো বিসি স্কোয়ার, এই দেখো বিসি স্কোয়ার হয়েছে সমান সমান কি হবে, এই বাহুটার স্কোয়ার আর এই বাহুটার স্কোয়ার। মানে কি হয় এটা লম্ব বা ভূমিও হতে পারে, বা এইটা লম্বও হতে পারে ভূমিও হতে পারে, মানে আমি ধরে নিচ্ছি এটাই লম্ব। তাহলে এই দেখো এই লম্ব স্কোয়ার মানে এই দেখো এবি স্কোয়ার, এটা হলো কি ভূমি স্কোয়ার, ভূমি মানে হলো এইভাবে এসি, তাহলে এসি স্কোয়ার। তাহলে দেখো প্রমাণিত হলো না? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা, মানে উপপাদ্যটা শেষ, ঠিক আছে? এটা কিন্তু হলো মাধ্যমিকের জন্য এবং টেস্টের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। আশা করি বুঝতে পারলে।